কিন্তু উনি কিন্তু গ্রেপ্তার হয়ে গেলেন। ওই গ্রেপ্তারটাও কিন্তু একটা সারেন্ডার পুলিশের কাছে। উনি তো জেনেই আসলেন যে উনি পুলিশ ধরলেও তার কিছু করার নাই। আর উনি যদি এই কোর্টে যাওয়ার জন্য আদালতে আলাদা একটা রিট পিটিশন ফাইল করেন, এরকম অনেক ঘটনা বাংলাদেশে হয়েছে যে আমি আদালতে গিয়ে সারেন্ডার করব, অহরহ অনেক আদেশই পাওয়া যায়। যদি আদালত সেরকম আদেশ দেয় তাহলে উনি আদালতে গিয়ে সারেন্ডার করে বলতে পারবেন আমি আসছি, আপনি ফাঁসি দিয়েছেন, এ আপনার আদালতে আমি আত্মসমর্পণ করলাম। আদালত তার সাথে সাথে তাকে জেলখানায় পাঠিয়ে দেবে। তারপরে উনি তার আইনজীবীদের মাধ্যমে সার্টিফাইড কপি নিয়ে আপিলের প্রশ্ন আসবে। এটাও বিতর্ক আছে, আপনাকে বলে দেই। আপিলের বিতর্ক হবে। যারা বলছেন চিফ প্রসিকিউটর অন্যান্য যারা বলছেন আপিলের সুযোগ নাই, তারা তো আপিলের সুযোগ তো দরকার নাই, তাদের কাছে শেখ হাসিনাকে দেন না, তারা তো তাকে আপনার টুকরা টুকরো করে কেটে দিতে চাচ্ছেন। তাদের তো বিচারেরও দরকার নাই, তারা তো ওই দিন পেলে তাকে ওখানে পেলে কি করতো এটা তো তারা নিজেরাই বক্তব্য দিয়ে দিয়েছেন। কাজে ওইটার ব্যাপারে তোর কোনো বক্তব্য নাই। আমরা ধরবো আদালতের বিষয়, তার একটা আদালত কর্তৃক ফাঁসি হয়েছে সত্য, কিন্তু এটির তো ধাপ আছে, আপিল করতে পারবেন। এইটি আসলেই যে কার্যকরী হয়ে যাবে তা তো না। অতএব আইন দিয়ে তো তাকে ঠেকানো যাওয়ার সুযোগ নাই, তাকেই তো প্রোটেকশন নেওয়ার জন্য সে যদি আসে তাহলে এটা তো ওয়েলকাম করে, আইন তো তাকে ওয়েলকাম করে। কোনোদিনই কোনো মৃত্যুদণ্ড হাইকোর্টের কনফার্মেশন অ্যাপিলেট ডিভিশনের ছাড়া, এটা আপনি শুনেছেন? একটা রেকর্ড আপনি বের করতে পারবেন যে একটা ফাঁসি কার্যকরী হয়েছে? সরকার তো তাকে অনেক দিন থেকে চাচ্ছে, ইন্ডিয়াকে বারবার বলতেছে ভাই দিয়া দাও দিয়া দাও দিয়া দাও, তাই না? এখন যখন সে আসতে চাচ্ছে, এই জায়গাটায় প্রশ্ন হলো এখন এত বিচলিত কেন এই প্রসিকিউটর থেকে আরম্ভ করে অনেকে? একটাই কারণ, কারণ আপনি জানেন যে 5ই আগস্টের যেটা গণ অভ্যুত্থান হিসেবে আমরা বলছি, সেখানে জনগণ অবশ্যই অনেক জনগণই যেটা পরিবর্তন চেয়েছিল, কিন্তু পরিবর্তনের ধারণাটা 1 মাসের মধ্যেই এই পরিবর্তনের ধারণাটা মানুষ বুঝতে পেরেছে। আমরা পরিবর্তন চেয়েছিলি এক ধরনের, কিন্তু এটা ছিনতাই হয়ে পরিকল্পনাটা বাস্তবায়িত হয়েছে আর এক ধরনের। এবং যখন 32 নম্বর ভাঙা হলো, স্বাধীনতার মুক্তিযুদ্ধের আপনার স্মৃতিকে ম্লান করে দেওয়া হলো এবং 72-এর সংবিধান ফেলে দেওয়া হলো, সমস্ত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিটা বুঝে গেল এই সামনে গণ অভ্যুত্থান থাকলেও এটার ব্যাকগ্রাউন্ডে একটা গ্রুপ আছে যারা নাকি মুক্তিযুদ্ধের যে হেরে যাওয়ার ইতিহাস, হেরে যাওয়ার যে ক্ষোভ, সেই প্রতিশোধটা এখান থেকে নিতেছে। অ্যাডভোকেট মনজিল মোর্শেদ, মানে এই যে সরকারের বিভিন্ন জন বিভিন্ন রকম আইনের কথা বলছেন, ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলছেন তিনি ফিরলে তিনি স্বাগত, তাকে ইনসাফ দেওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর একরকম কথা বলছেন, আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে প্রতিমন্ত্রী শামা ওবায়দ আরেক রকম কথা বলছেন। নানাজন নানা রকম বলছেন। শেষ পর্যন্ত বিষয়টা কি আইনি বিষয়, এবং সরকারের দেওয়া আইনের যে সেটাকে কিভাবে দেখছেন? মানে হাসিনার ফেরার বিষয়টা নিয়ে সরকার এত আইন দেখাচ্ছে কেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনার যখন কোনো বক্তব্য কোনো সুনির্দিষ্ট আইনের ব্যাখ্যা দিলে সেটা তাদের জন্য সুবিধা হয় না বা তাদের মনোপুত হয় না অন্য কারো, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের বক্তব্য আসাটাই কিন্তু খুব স্বাভাবিক। কারণ হলো আপনার যে বক্তব্যগুলো সরকারের পক্ষ থেকে প্রসিকিউটর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, উপদেষ্টা সহ যা দিয়েছেন, তার মধ্যে আমার কাছে মনে হয়েছে ডক্টর জাহিদুর রহমান যে বক্তব্যটা দিয়েছেন সেটি হলো যথার্থ বক্তব্য। কারণ হলো যে আপনার শেখ হাসিনা যখন বলেছেন আসবেন, সেটি তো এর আগে তো শেখ হাসিনাকে আটার জন্য অনেক আকুতি মিনতি করা হয়েছে, চাপ দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে ইন্ডিয়ার উপরে প্রেশারও দেওয়া হয়েছে, কিন্তু সেখানে কিন্তু বলা হয়েছিল যে এটা ওইভাবে হচ্ছে না। তারা যেটা বলছিলেন যে তাদেরকে বন্দি বিনিময় চুক্তি হিসাবে ফেরত দিতে হবে, সে ব্যাপারে কোনো কোনো অগ্রগতি হয় নাই। ইভেন কি ইন্টারপোলের রেড নোটিশও কিন্তু আছে, আপনি জানেন, সেটাও কিন্তু এই সরকার দিয়েছিল, কিন্তু সেটাও কিন্তু কার্যকরী হয়নি। এবং সবকিছু মিলিয়ে যখন কোনো কিছু হচ্ছিল না তখন সবাই ছেড়ে দিয়েছিলেন যে হয়তো শেখ হাসিনাকে আর আনা যাবে না। কিন্তু এখন এই সমস্ত পরিস্থিতি বদলে দিয়ে যখন শেখ হাসিনা নিজে বলছেন যে আমি ডিসেম্বরে আসতেছি, তখন তো এটা নিয়ে একটু টালমাটাল অবস্থা একটু হবেই। আপনি জানেন যে এই যে আপনারা মিডিয়া, বাংলাদেশের মিডিয়াও বলছি, আপনারা তো বাইরে আছেন, আপনারা যা খুশি তাই বলতে পারেন, বাংলাদেশের মিডিয়াকে এত থ্রেট দেওয়া হলো যে আওয়ামী লীগ, শেখ হাসিনা এগুলো নিষিদ্ধ, এগুলো আপনারা এত কিছু বলবেন না। কিন্তু আমি তো কয়েকদিন থেকে দেখি সরকারের ওই সমস্ত থ্রেট কেউ মানছে না, শুধু শেখ হাসিনা নিয়েই আলোচনা। অর্থাৎ একদম বিটিভি থেকে শুরু করে সব টিভিতে একই আলোচনা, অর্থাৎ সরকারের ওই থ্রেটও কেউ মানছে না। তার মানে এটি একটি বড় ঘটনা এবং একটি প্রাসঙ্গিকতা। কারণ আপনি জানেন যে এই কথাটা যে এসছে, উনি আসবেন বলেছেন, এটা
অনেকেই ধরে নিচ্ছে উনি যেহেতু বলেছেন উনি আসবেন, কারণ এটা তো রাজনীতিবিদদের তো একটা খুবই স্বতঃসিদ্ধ কথা যে আপনি যখন বিভিন্ন ক্রাইসিসের কারণে দেশ থেকে চলে যেতে হয় এবং আপনাকে আবার সুযোগ সুবিধা মতো দেশে আসতে হয় রাজনীতির জন্য। আপনি জানেন এটা কিন্তু এক ঘটনা কেন, আজকে যে ইরানের যারা ক্ষমতায় আছেন সেই আপনার উনিও তো ইউরোপে ছিলেন দীর্ঘদিন, ইউরোপে থেকেই কিন্তু আন্দোলনটা করেছেন। যখন একটা গণ অভ্যুত্থান হয়েছে তখন কিন্তু উনি দেশে এসে এই অনেক বছর থেকে তারা ক্ষমতায় আছেন এবং চালাচ্ছেন। তো সেখানেও যখন 5ই আগস্টে একটি গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানের সময় তার জীবন রক্ষার জন্যই, এখন এখানে অনেক ধরনের বক্তব্য আছে, আমি সর্বশেষ বিবিসির যে অনুসন্ধানী রিপোর্ট এখন আমি ওইটার উপরে নির্ভর করব, কারণ 6ই আগস্ট 7ই আগস্ট টেলিভিশনের বক্তব্য দিয়ে আমি বলেছি যে শেখ হাসিনা পালিয়ে গেছেন, কিন্তু এরপরে অন্যান্য দলের আওয়ামী লীগের পক্ষ থেকেও তাদের ওই বিপ্লব বড়ুয়ার যখন সাক্ষাৎকার ফার্স্ট আসলো কি হয়েছিল সেখানে তার বক্তব্য শুনেছি। কিন্তু সবকিছু বাদ দিয়ে আমি এখন বিবিসির অনুসন্ধানী রিপোর্টের উপরে বেস করব। সেখানে আমি দেখছি যে না, এখানে পালিয়ে যাওয়ার কোনো কথা নাই, বাংলাদেশ সেনাবাহিনীর একটি অংশ এবং সেটা প্রধান সেনাপতির নলেজই ছিল এবং সেখানে তার ওই সময় জীবন রক্ষার জন্যই তাকে সসম্মানে ইন্ডিয়াতে শেল্টারে রাখা হয়েছিল, এটি হলো বাস্তবতা। এবং সেই প্রেক্ষিতে এই রাখার পরে এরপরে এখানে ধরেন যারা ক্ষমতায় আসলেন তারা অনেক মামলা মোকদ্দমা করলেন এবং তাদের নির্ধারিত গোল অনুসারী তারা বলেও দিয়েছিলেন যে এতদিনের মধ্যে বিচার হয়ে যাবে এবং বিচার না হলে নির্বাচন হবে না, সবকিছু মিলে তাদের আলটিমেটলি গোল সাকসেস হলো, একতরফা ভাবে একটা ফাঁসির আদেশ হয়ে গেল। যে ফাঁসির আদেশ নিয়ে অবশ্যই ইন্টারন্যাশনালি হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে জাতিসংঘ সবাই কিন্তু এটা প্রতিক্রিয়া জানিয়েছেন এবং বাংলাদেশেও যারা আছেন আমিও ব্যক্তিগতভাবে জানিয়েছি, সবাই বলেছেন, আইনজীবীরা অনেকে বলেছেন যে এটা কতদূর গ্রহণযোগ্য হবে ভবিষ্যতে এপিলে গিয়ে। তো এই যখন অবস্থা, যখন শেখ হাসিনা বলছেন যে আসবেন, তখন স্বাভাবিকভাবে শেখ হাসিনা যদি এখন আসেন তাহলে সেই আসার ক্ষেত্রে সরকার যে স্বাভাবিক খুব স্বাভাবিক প্রক্রিয়ায় শান্তভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, এটা কি আর ওই অবস্থা কি থাকবে? ওটি তো থাকবে না। কাজে স্বাভাবিকভাবে কিন্তু সরকার একটু লড়ে চড়ে বসবেই। শুধু সরকার না, আপনি দেখেছেন সরকারের যারা সমর্থক, কিন্তু শেখ অর্থাৎ হাসিনা তো বলেন নাই, শেখ হাসিনা তো বলেন নাই যে উনি দেশে ফিরে বিরাট আন্দোলনের ঘোষণা দেবেন। উনি বলেছেন উনি আদালতে আত্মসমর্পণ করবেন, এটা কোনো একটা কিছু, প্রশ্ন। হ্যাঁ কোনো কিছু আরেকটা বলতে হচ্ছে হবে না। আরেকটা হচ্ছে আপনি আপিলের কথা বললেন, কিন্তু শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কিনা, মানে জাহিদুর রহমান যখন প্রথম ইনসাফের কথা বলেছিলেন তখন মনে করে দেখেন উনি বললেন যে উনি আসলে উনি আবার সাক্ষ্য দেওয়ার সুযোগ পাবেন, পুনর্বিচার হবে, এরকম একটা কথা তার মানে ভাষ্যে মানে বোঝা গেল। তিনি বললেন তখন যদি আদালত তাকে নির্দোষ বলে তাহলে তিনি নির্দোষ হবেন, না হলে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে, মানে তিনি সরাসরি আপিলের সম্ভাবনার কথা বলেছেন। কিন্তু না, এখন ধর এটা তো এখন তো বলতেই অনেকে হবে। বলছেন যে তার তো আপিলের সময় চলে গেছে, না চলে গেছে জুলাইয়ের যারা বিজয়ী পক্ষ নাহিদ ইসলামরা তারা তো রাজপথে বলছেন, জনসভায় বলছেন যে শেখ হাসিনাকে আপিলের সুযোগ দেওয়া চলবে না। তো আপিলের সুযোগটা কি তিনি পাবেন কিনা সেটাও তো আসলে আদালতের সিদ্ধান্তের ওপর বোধহয় মানে নির্ভর করে, পাবেনই সেটা কি বলা যায়? না, এখানে আপনাদের সকল মিডিয়ার একটা ব্যর্থতা আছে। সেই ব্যর্থতাটা হলো আপনি যখন আইনি প্রক্রিয়ার কথা জানতে চাইবেন যথার্থ জায়গায় সেটা জিজ্ঞেস করতে হবে। আপনি যদি যিনি তাকে শেখ হাসিনাকে ফাঁসি দিতে চান তার কাছে যদি আপনি জিজ্ঞেস করেন, সেখানে আইনি জবাবটা সঠিকভাবে পাওয়া যায় না। এটা আপনি দেখেছেন যুদ্ধ অপরাধীর মামলায় আমাদের তৎকালীন অ্যাটর্নি জেনারেল রায় হওয়ার পরেই বলতেন, রিভিউ শেষ হওয়ার পরে, এটা ন্যায় বিচার হয়েছে। আবার একই সাথে মাহবুব হোসেন যে আসামির পক্ষে ছিল উনি বলতেন আমরা কোনো ন্যায় বিচার পাইনি। এটি হলো রাজনৈতিক বক্তব্য। কিন্তু আপনার মিডিয়া যে ভুলটা করছেন সেটা হলো জনগণকে যদি সঠিক জিনিসটা জানাতে হয় তাহলে যে সমস্ত আইনজীবীরা, সাংবিধানিক আইনজীবী যারা আছেন, তো এখনো তো বেশ কয়েকজন আছেন যারা এগুলো বিবেচনা করেন, যারা নাকি এখনো বিএনপির প্রেসিডিয়াম মেম্বার হওয়ার জন্য উৎফুল্ল নয়, যারা নাকি এখনো আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার হওয়ার জন্য উৎফুল্ল নয়, যারা নাকি জামাতের আমির হওয়ার জন্য উৎফুল্ল নয়, এরকম কিছু ইন্ডিপেন্ডেন্ট আইনজীবী আছে। তাদেরকে জিজ্ঞেস করলে আপনি আইনের ব্যাখ্যাটা পাবেন। কারণ প্রসিকিউটরকে যদি জিজ্ঞেস করেন, চিফ প্রসিকিউটর আগে যে ছিল আর বর্তমান, ওনারা তো শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য এক পায়ে খাড়া। ওনার কাছে যদি প্রশ্ন জিজ্ঞেস করেন তো উনি ওর বাইরে কথা বলবেন কোত্থেকে বলেন? এটা তো বলার কোনো সুযোগ না। এই জায়গায় আমি মনে করি যে ব্যর্থতাটা সম্পূর্ণ মিডিয়া। আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমি ব্যাখ্যাটা দেই, এটি আপনি কম্পেয়ার করে নিয়েন, যত ইন্ডিপেন্ডেন্ট আইনজীবী আছে সমস্ত
দুনিয়া ভরে সবার সঙ্গে জিজ্ঞেস করে নিন আমার আলোচনায় আমার বক্তব্যের কোনো ব্যত্যয় পাবেন কিনা। হ্যাঁ, আপনি নাহিদ ইসলামকে জিজ্ঞেস করে আমার বক্তব্যের কোনো সমর্থন পাবেন না। আপনি চিফ প্রসিকিউটরকে জিজ্ঞেস করলে পাবেন না। আপনি জিজ্ঞেস করেন ইন্ডিপেন্ডেন্ট যারা আইনজীবী আছে তাদের জিজ্ঞেস করেন। প্রথমত হলো বিচারটা কোনো রাজনৈতিক দল করে না, বিচারটা করে আদালত। যেটা ডাক্তার জাহিদুর রহমান বলছেন ওই ওনার উপর বক্তব্যটিরও আমি বেশি ভরসা করছি। উনি যেটা বলেছেন এটাই যথার্থ যে একটা রায় হয়ে যাওয়ার পরে আপনি তাকে কিভাবে হয়, কোর্ট তাকে চাচ্ছে তাকে জেলখানায় দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য। আর এই কোর্টের পক্ষে কোর্টের নিজস্ব কোনো কিন্তু অফিসার নাই যে তাকে গ্রেপ্তার করবে। কোর্টের পক্ষে আমাদের দেশে যে প্রচিত আইন সেখানে কোর্টের পক্ষে কাজটা করে হলো পুলিশ। পুলিশ তাকে গ্রেপ্তার করবে। এখন সে যদি বাংলাদেশে থাকে তাহলে সেক্ষেত্রে পুলিশ তাকে খুঁজবে, না খুঁজলে পাইলে কিন্তু সে পলাতক হিসাবে বিবেচিত হলো। আর এটা কিন্তু কোর্টের পক্ষেরই কাজ। অনেক অনেক সময় দেখবেন যে আসামি তখন সরাসরি থানায় গিয়ে সারেন্ডার করে, আবার কোন কোন সময় আসামি কোর্টে গিয়ে সারেন্ডার করে যদি সুযোগ পায়। দুই জায়গায় সারেন্ডার করা যায়, কিন্তু পুলিশের কাছে সারেন্ডার করলেও ওই সারেন্ডারটা আলটিমেটলি কোর্টে চলে যাবে যদি সাজা থাকে। কারণ হলো যে আর যদি সাজা না থাকে তাহলে 24 ঘন্টার মধ্যে আদালতে চলে যাবে। এখন ক্লিয়ার, এখানে আপনাকে আত্মসমর্পণ করতে হবে, আইদার পুলিশ অথবা কোর্ট। আপনি যদি সরাসরি কোর্টে যেতে পারেন ভেরি গুড। এখন শেখ হাসিনার ব্যাপারে একটা অবস্ট্রাকশন আছে, ওনাকে সবাই চিনে, উনি যদি ঢাকা এয়ারপোর্টেও আসে তাহলে সেক্ষেত্রে পুলিশ তো আগে থেকেই তাকে ইনফর্ম করে রাখবে, তো উনি তো সরাসরি কোর্টে যেতে পারবেন না, ওটা আবার অন্য পদ্ধতি আমি আলাপ করছি। তাহলে সেক্ষেত্রে পুলিশ তাকে গ্রেপ্তার করতে হবে। আর উনি কিন্তু আসলেন, পুলিশ কিন্তু ওনাকে ইন্ডিয়া থেকে ধরে আনে নাই, যেমন রেড নোটিশের মাধ্যমে যদি ধরে আসতো তাহলে গ্রেপ্তার। উনি কিন্তু আসলেন সারেন্ডার করার জন্য, সারেন্ডারটা উদ্দেশ্য নিয়ে আসলেন ট্রাইব্যুনালে করবেন, কিন্তু উনি কিন্তু গ্রেপ্তার হয়ে গেলেন। ওই গ্রেপ্তারটাও কিন্তু একটা সারেন্ডার পুলিশের কাছে। উনি তো জেনেই আসলেন যে উনি পুলিশ ধরলেও তার কিছু করার নাই। আর উনি যদি এই কোর্টে যাওয়ার জন্য আদালতে আলাদা একটা রিট পিটিশন ফাইল করেন, এরকম অনেক ঘটনা বাংলাদেশে হয়েছে যে আমি আদালতে গিয়ে সারেন্ডার করব, অহরহ অনেক আদেশই পাওয়া যায়। যদি আদালত সেরকম আদেশ দেয় তাহলে উনি আদালতে গিয়ে সারেন্ডার করে বলতে পারবেন আমি আসছি, আপনি ফাঁসি দিয়েছেন, এ আপনার আদালতে আমি আত্মসমর্পণ করলাম। আদালত তার সাথে সাথে তাকে জেলখানায় পাঠিয়ে দেবে। তারপরে উনি তার আইনজীবীদের মাধ্যমে সার্টিফাইড কপি নিয়ে আপিলের প্রশ্ন আসবে। এটাও বিতর্ক আছে, আপনাকে বলে দেই। আপিলের বিতর্ক হবে। যারা বলছেন চিফ প্রসিকিউটর অন্যান্য যারা বলছেন আপিলের সুযোগ নাই, তারা তো আপিলের সুযোগ তো দরকার নাই, তাদের কাছে শেখ হাসিনাকে দেন না, তারা তো তাকে আপনার টুকরা টুকরো করে কেটে দিতে চাচ্ছেন। তাদের তো বিচারেরও দরকার নাই, তারা তো ওই দিন পেলে তাকে ওখানে পেলে কি করতো এটা তো তারা নিজেরাই বক্তব্য দিয়ে দিয়েছেন। কাজে ওইটার ব্যাপারে তো কোনো বক্তব্য নাই। আমরা ধরবো আদালতের বিষয়। আদালতের আপিলটা যারা ব্যাখ্যা দিচ্ছেন, আপনি জানেন যে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বাংলাদেশের আইন কি? সংবিধান। সংবিধানের অধীনে সুপ্রিম কোর্ট স্থাপিত, সুপ্রিম কোর্টের অধীনে ট্রাইব্যুনাল স্থাপিত। ট্রাইব্যুনালের আইনে একটা ধারা বলা আছে সেখানে আপনি আপিল করলে 30 দিনের মধ্যে করবেন, ঠিক আছে? এখন আপিলটা আপনি কোথায় করবেন? আপিল করা কিন্তু আর ট্রাইব্যুনাল না, আপিল হলো সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। আইনই আছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল কিভাবে ফাইল হয় এটি যদি আপনি না জানেন তাহলে তো আসলে আপনি এটা বলতে পারবেন না। কারণ আমরা তো দেখেছি বাংলাদেশের একজন স্বনামধন্য শিক্ষক, আইনের শিক্ষক যিনি উপদেষ্টা ছিলেন, তিনি আমাদের এই যে যখন বৃহস্পতিবার তৎকালীন প্রধান বিচারপতি আপনার একটা মিটিং ডেকেছিল আপনার সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়ে, সেইটার ব্যাপারে রাত 1টার সময় উনি দিলেন যেখানে রিট পিটিশন হবে, আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনা হবে, প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হবে। অতএব একজন আইনের শিক্ষকের এই ধারণা নাই যে সুপ্রিম কোর্টের যে রেফারেন্স সেই রেফারেন্সটাকে কি বলে আর কোর্ট কি, এইটাই নাই। কোর্ট ছাড়া কোথাও রিট পিটিশন হয় না। ওই রেফারেন্সটা তারা দেখেছিলেন এই জন্য যে রোববারে কোর্ট বসবে কিনা, কেন এটা তো বিচারপতিদের ওই সময় তো টালমাটাল অবস্থা, তাদের মতামত লাগবে যে বসবে কিনা। তারা যদি বলতেন বসবো না বসবো না, ওই সুযোগে কিন্তু তখন হাজার হাজার ছাত্ররা সুপ্রিম কোর্টে গিয়ে বিচারকদের জোর করে পদত্যাগ করালেন। এটা অভিজ্ঞতা বা জ্ঞানের অভাব থাকলে যেটা হয়। এই অ্যাপিলের ব্যাপারটা আমি বলবো অনেকেই জানে না যে আপিল কিভাবে করতে হয়। আপিল করতে হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটা রুলস আছে, সেই রুলস অনুসারে, এর বাইরে কোনো ব্যতিক্রম নাই। আপনি অন্য কোনো আইন নিয়ে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন না। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রুলসে কি বলা আছে, আপনি যখন আপিল করবেন এটা আর্টিকেল 103-তে কি কি ফর্মে করবেন সব বলা আছে। এরপরে বলা আছে যেমন যে আপিলের সময় 30 দিনের মধ্যে, সেটা আপনাকে 30 দিনের মধ্যে করতে হবে। অনেক সিভিলের আপিল 90 ডেজের মধ্যে, সেটাও 90 ডেজের মধ্যে করতে হবে।
ওইখানে একটা বিধান আছে, যদি আপনি এর সময়ের মধ্যে না পারেন তাহলে আপনাকে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, কন্ডেনেশন অ্যাপ্লিকেশন। আপনি দেরিতে কেন আসলেন, তখন ওই আপিলের সঙ্গে কন্ডেনেশন অ্যাপ্লিকেশনটা থাকে। আদালত তখন বিবেচনা করে যে আপনি যে দেরিতে আসলেন আপনার যুক্তি যেটা দিবেন সেটা গ্রহণযোগ্য কিনা। যদি গ্রহণযোগ্য হয় সাথে সাথে কন্ডন করে আপিলটাকে এডমিট করবে। আর আপিলটা যখন এডমিট হবে, এইটা স্বতঃসিদ্ধ ব্যাপার, ফাঁসির আদেশ থাকলে সেই ফাঁসির আদেশ সাথে সাথে আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে স্থগিত হতে হবে। কারণ আপনি যদি আপিল করলেন, পরের দিনে আপিলে ফাঁসি কার্যকরী হয়ে যায়, সেই আপিলের তো কোনো ভ্যালু নাই। আপনারা জানেন যুদ্ধ অপরাধীর ক্ষেত্রে রাত্র 9টার সময় জাস্টিস মাহমুদ হোসেন যখন ইয়েতে ছিলেন, সেখানে আপনার রাত্র 9টার সময় রিভিউতে অ্যাপিল স্টে করতে হয়েছিল। কারণ যদি স্টে না করে তো রাত্রি তো ফাঁসি কার্যকরী ফেলে তাহলে রিভিউর দাম কি থাকবে। অর্থাৎ অ্যাপিলটা ওখানে নর্মালি স্টে হয়ে যাবে। এখন কন্ডেনেশনের যুক্তি আছে কিনা এটা একটা বড় প্রশ্ন। কেউ কেউ বলতে পারেন, দেখেন শেখ হাসিনা যেদিন চলে গিয়েছেন ওই দিন তার জীবনের নিরাপত্তা ছিল না, আর্মি স্বীকৃত, এবং পরবর্তীকালে অনেকেই যারা আন্দোলন করেছেন, গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত ছিলেন, অনেকেই বলেছেন ওনাকে পেলে টুকরো টুকরো করে কাটা হতো। এই সমস্ত ঘটনাগুলো ছিল, এবং ওনার দেশের নিরাপত্তার বিষয়টা এখনো সন্দেহ আছে, উনি স্বাভাবিকভাবে চলতে পারবেন। শেখ হাসিনার যুক্তি গ্রহণযোগ্য হবে কিনা সেটা তো বোধহয় আইনের মধ্যে, মানে আমি আশা করি আদালত অবমাননা হবে কিনা, কিন্তু শেখ হাসিনার যুক্তি গ্রহণযোগ্য হবে কিনা অ্যাডভোকেট মনজিল মোর্শেদ, সেটা তো অনেকটা রাজনৈতিক বিষয়। কারণ ধরেন যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যিনি মৃত্যুদণ্ড কার্যকরের জন্য অপেক্ষা করছিলেন, তিনি জামায়াতে ইসলামীর এমপি হয়েছেন, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাই তিনি ছিলেন। আজাদ আবুল কালাম, যাকে বাচ্চু রাজাকার হিসেবে লোকে চেনেন, তিনি সাজা স্থগিত করলেন, এখন তার আপিল গৃহীত হয়েছে কারণ পরিস্থিতি বদলে গেছে। শেখ হাসিনা আপিল গৃহীত হবে নাকি, যেমনটা বলা হচ্ছে সরকারের বিভিন্ন জনের তরফে যে ম্যানিলার রোপ নিয়ে তারা রেডি, তাকে সরাসরি গ্রেফতার হতে হবে, ফাঁসি কার্যকর হয়ে যাবে কিনা, এ ধরনের মন্তব্য। আপনার বক্তব্যের পুরো স্পিরিটটা আমি বুঝতে পেরেছি। আমি ওটা শেষ করলে আপনি বুঝতে পারতেন। আমরা তো সুপ্রিম কোর্টে এখনো প্র্যাকটিস করি, প্রধান বিচারপতির নেতৃত্বে একটা আপিলেট কোর্ট আছে। আমরা কোনো ইতিহাসে এটা পাই নাই যখন একটা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি সে কন্ডেনেশন অ্যাপ্লিকেশন নিয়ে যাবে আর তার কন্ডেনেশন অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হবে। এইটা কোনো আইনের ধারায় পড়ে না, এবং এটা হওয়ার কোনো সুযোগ নাই। এটা আপনাকে আমি লিখিত অন রেকর্ড বলতে পারি, এটা হওয়ার কোনো সুযোগ নাই। এখন প্রশ্ন আসবে যে যখন কন্ডেনেশনটা অ্যালাউ হয়ে যাবে, সেই কন্ডেনেশনের গ্রাউন্ডটা অ্যালাউ হবে কিনা। আপনি বলতে পারেন যে কোর্ট কি এটা শুনবে কিনা, এইটাও আমি মনে করি এটা না শোনার কোনো কারণ নাই। কারণ হলো একটাই কারণ, সেটা হলো দেরিতে কেন আসছে, সে তো দেশেই ছিল না, তার নিরাপত্তার সমস্যা ছিল। এবং এখনো দেশে এসে যখন বলবে আমি দেশের বাইরে ছিলাম, আমি 30 দিনের মধ্যে আপিল করতে পারি নাই, এই গ্রাউন্ডে এমন কোন বিচারক নাই যে বলতে পারবেন যে এটা গ্রহণ করানো না। হ্যাঁ, এই অ্যাপ্লিকেশনটা যদি আপনি প্রসিকিউটরের সামনে করেন, নাহিদ ইসলামের সামনে করেন, বা জামাতের আমিরের সামনে করেন, তাহলে ওখান থেকে ডিসিশন আসতে পারে যে না এটা রিজেক্টেড। কিন্তু আমি আইনজীবী হিসেবে মনে করি সুপ্রিম কোর্ট আমাদের এখনো আছে। সুপ্রিম কোর্ট রুলস অনুসারে এইরকম একটা অ্যাপ্লিকেশন করার পরে এখানে কন্ডোনেশন অ্যালাউ হবে এবং অ্যাপিল এডমিট হয়ে ফাঁসির আদেশ হয়ে স্থগিত হবে। চূড়ান্ত কি হবে সেটা পরের কথা, কিন্তু প্রাইমারি স্টেজ এটিই হবে, এটিই বাস্তবতা। এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ বাংলাদেশের আইনে নাই। তাহলে শেখ হাসিনাকে আসলে আইন দিয়ে ঠেকানো যাবে কিনা, মানে আপনি বলছেন যে খুব স্বাভাবিক সরকার এক রকমের বিচলিত হয়ে পড়েছে, কারণ শেখ হাসিনা আসলে রাজনৈতিক পরিস্থিতিটা টালমাটাল হয়ে পড়বে হয়তো, কিন্তু শেখ হাসিনা ফিরতে চাইলে তাকে আসলে আইন দেখিয়ে সরকার ঠেকাতে পারবে। আবার ধরেন তার পাসপোর্ট নাই, ট্রাভেল পাস দিল না, কিন্তু তার তো নাগরিকত্ব বাতিল হয়ে যায় নাই, বাংলাদেশের একজন নাগরিক তার দেশে ফিরতে চান, হতে পারে তিনি দণ্ডপ্রাপ্ত, মানে আইন দিয়ে ঠেকানো যাবে শেখ হাসিনাকে? না, আইন তো তাকে এখন পর্যন্ত যতটুকু আমাদের কাছে আছে সেটা হলো তার একটা আদালত কর্তৃক ফাঁসি হয়েছে, সত্য। কিন্তু এটির তো ধাপ আছে, আপিল করতে পারবেন। এইটি আসলেই যে কার্যকরী হয়ে যাবে তা তো না। অতএব আইন দিয়ে তো তাকে ঠেকানো যাওয়ার সুযোগ নাই। তাকেই তো প্রোটেকশন নেওয়ার জন্য সে যদি আসে তাহলে এটা তো ওয়েলকাম করে, আইন তো তাকে ওয়েলকাম করে। কোনোদিনই কোনো মৃত্যুদণ্ড হাইকোর্টের কনফার্মেশন অ্যাপিল ডিভিশনের ছাড়া, এটা আপনি শুনেছেন? একটা রেকর্ড আপনি বের করতে পারবেন যে একটা ফাঁসি কার্যকরী হয়েছে? বঙ্গবন্ধু মার্ডার কেসে মসলিউদ্দিন তাকে যে ইন্ডিয়া থেকে আনলো, সে আসার পরে তার পক্ষে আপিল হয় নাই, হয়েছে তো।
তারপর রিভিউ পর্যন্ত হয় না? হয়েছে তো, কেন হবে না? এটা তো একটা সাংবিধানিক দায়িত্ব। এখন এখন এই প্রশ্ন একটাই, আপনি যদি 10 জন লোকের সাক্ষাৎকার নেন, 10 জনের 9 জনই যদি হয় রাজনৈতিক, তাহলে ওই 9 জনের যে বক্তব্য ওইটা তো আইনের বক্তব্য না। ওইটা আপনারা প্রচার করলে আপনাদের রাজনৈতিক কারণে করতে পারেন, কিন্তু আপনি একজন আইনজীবী জিজ্ঞেস করবেন, যে আইনজীবী বিএনপি, জামাত, আওয়ামী লীগের কোনো পদের জন্য লালায়িত না, তাদের কাছে জানেন যে আমি যে কথাটা বলছি এটার কোনো ব্যতিক্রম তারা বলে কিনা। আমি বলতে পারি বাংলাদেশের কোনো আইনজীবী এটা বলতে পারবে না। এক। সেকেন্ড হলো, আপনি একটা কথা বলেছেন যে কিভাবে আসবে। এখন এটা সত্য, তার নাগরিকত্ব, সে বাংলাদেশের নাগরিক জন্মগতভাবে, সে বাংলাদেশে আসার তার রাইট আছে, কোনোভাবেই আপনি তাকে স্টপ করতে পারবেন না। ইভেন যদি করতে যান, তাহলে সেক্ষেত্রে যখন সে রিপিটিশন করবে, সেখানে আপনি আদালত তাকে দিতে হবে আসার জন্য। কিন্তু সরকার তো, আমরা যতটুকু জানি, সরকার তো তাকে অনেক দিন থেকে চাচ্ছে, ইন্ডিয়াকে বারবার বলতেছে ভাই দিয়া দাও দিয়া দাও দিয়া দাও, তাই না? এখন যখন সে আসতে চাচ্ছে, এই জায়গাটায় প্রশ্ন হলো এখন এত বিচলিত কেন এই প্রসিকিউটর থেকে আরম্ভ করে অনেকে? একটাই কারণ, কারণ আপনি জানেন যে 5ই আগস্টের যেটা গণ অভ্যুত্থান হিসেবে আমরা বলছি, সেখানে জনগণ অবশ্যই অনেক জনগণই যেটা পরিবর্তন চেয়েছিল, কিন্তু পরিবর্তনের ধারণাটা 1 মাসের মধ্যেই, এই পরিবর্তনের ধারণাটা মানুষ বুঝতে পেরেছে আমরা পরিবর্তন চেয়েছিলি এক ধরনের, কিন্তু এটা ছিনতাই হয়ে পরিকল্পনাটা বাস্তবায়িত হয়েছে আর এক ধরনের। এবং যখন 32 নম্বর ভাঙা হলো, স্বাধীনতার মুক্তিযুদ্ধের আপনার স্মৃতিকে ম্লান করে দেওয়া হলো এবং 72-এর সংবিধান ফেলে দেওয়া হলো, সমস্ত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিটা বুঝে গেল এই সামনে গণ অভ্যুত্থান থাকলেও এটার ব্যাকগ্রাউন্ডে একটা গ্রুপ আছে যারা নাকি মুক্তিযুদ্ধের যে হেরে যাওয়ার ইতিহাস, হেরে যাওয়ার যে ক্ষোভ, সেই প্রতিশোধটা এখান থেকে নিতেছে। যদিও সেটা সাকসেস হয় নাই, কারণ এখানে বিএনপির মতো একটা দল, যারাও মুক্তিযুদ্ধের সাপোর্টার, জামাত বিএনপির মধ্যে বড় দুটো পার্থক্য। একটা হলো জামাত হলো মুক্তিযুদ্ধ বিরোধী দল, বিএনপি হলো মুক্তিযুদ্ধের পক্ষের দল। আর জামাত যদি আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে চায়, বিএনপিও আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে চায়, এই দুই জায়গায় তাদের বড় পার্থক্য, এটা আপনি মিলাতে পারবেন না। সেই দিক থেকে মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ডটা যারা চেষ্টা করেছিল তারা সাকসেস হয় নাই, কিন্তু ওই যে ওয়েভ, ওইটার যে ধাক্কা, ওই ধাক্কা সমস্ত মানুষের মনে লেগে গেছে, যার কারণে পরিস্থিতি আজকে ধরেন 2 বছর পরে যে লোকটা আপনারা তো অনেক সময় জরিপ করেন, আমরা তো অনেক জরিপ দেখেছি, 100 লোককে যদি জিজ্ঞাসা করেন যারা 10ই আগস্ট বা 20শে আগস্ট যারা বলতো হ্যাঁ ভালো হয়েছে সরকার পরিবর্তনের মাধ্যমে, আমরা পরিবর্তন চাই, গণতন্ত্র চাই, ওই 100 জনের মধ্যে আজকে জিজ্ঞেস করেন, তার মধ্যে কিন্তু সিনারিও 80% চেঞ্জ হয়ে গেছে, তাদের ধ্যান ধারণা। এবং এটা আমরা মিডিয়া এখন দেখতে পাচ্ছি, যার কারণে এখন বলছেন শেখ হাসিনা যদি আসেন, শেখ হাসিনা একটা দল আছে না, এবং তারা তো আওয়ামী লীগের দল নিষিদ্ধ কর্মকাণ্ড, তারপরে তো রাত্রেবেলা মিছিল করে, তারা জানে যে কালকে অ্যারেস্ট হবে, তারপরেও কি তারা মিছিল করছে না? এটা সব দলই করে। বিএনপিকে এত চাপে রাখা হয়েছিল, তারপরেও বিএনপিও কিন্তু 10 জন 20 জনে মিছিল করলে সাথে সাথে তাদেরকে ধরা হতো। এখন ঘটনা হলো এই যে শেখ হাসিনা আসবেন, ধরেন এয়ারপোর্টে আসার ডেট দিলেন, ডেট দেওয়ার পরে সেখানে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে এই যে লক্ষ লক্ষ আওয়ামী লীগের লোক আছে, তারা যে যাবে না এই নিশ্চয়তা আপনি দিতে পারেন না তো। আবার যারা 5ই আগস্টের এই পরিবর্তন করেছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, জনগণকে বিভ্রান্ত করেছেন, তারা যে ওখানে শেখ হাসিনাকে আপনার পুনরায় আপনার আক্রমণ করার জন্য যাবে না, এই নিশ্চয়তা আপনি দিতে পারেন না। তো যদি সরকার, তো একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে, তো যদি এয়ারপোর্ট নিয়ে এরকম একটা বিপরীতধর্মী লক্ষ লক্ষ লোকের বিপরীতধর্মী পরিস্থিতি হয়, তাহলে সরকারের অবস্থাটা কি হবে? সরকার এটা নিয়ে একটু বিচলিত হবে না? এটা তো খুব স্বাভাবিক। এই জন্যই বলা হচ্ছে যে এখন যদিও তাকে চাওয়া হচ্ছে, কিন্তু আলটিমেটলি এই মুহূর্তে আমার ব্যক্তিগত ধারণা যে ডিসেম্বর তো অনেক দেরিতে আছে, কিন্তু এখন পর্যন্ত হয়তো সরকার কি পরিকল্পনা করছেন যে এই ধরনের একটা টালমাটাল পরিস্থিতি তা ফেস করবেন কিনা। কারণ আপনি জানেন যে পুলিশেরও কিন্তু ওই রকম মেরুদণ্ড নাই, আর আর্মি তো আপনাকে আগেও বলে দিচ্ছে গুলি করতে পারবে না। 5ই আগস্টে যেমন বলছে, আপনি যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন, এখন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মূলধারার গণমাধ্যমে অনেক বিশ্লেষক লেখা শুরু করেছেন এই যে বেশিরভাগ ব্যক্তি জুলাইয়ে প্রতারিত হয়ে গেছেন, কাজেই শেখ হাসিনার আসবার একটা পরিসর তৈরি হয়েছে, এ ধরনের ব্যাখ্যা দিয়ে, কিংবা শেখ হাসিনা পালান নাই, শেখ হাসিনা সেনাবাহিনীর নিরাপত্তায় সেনা বিমানে করে গেছেন, এই কথাগুলো বারবার সামনে এনে এমন একটা পরিস্থিতি করা হচ্ছে যে তিনি ফিরলে পরে এর মধ্যে যা যা হয়েছে, অন্তর্বর্তী সরকারের নির্বাচন, সব নাকি অবৈধ হয়ে যাবে, এবং তারপর শেখ হাসিনার সরাসরি ক্ষমতায় যাওয়ার একটা পথ তৈরির একটা ষড়যন্ত্র হয়ে যেতে পারে। এসব ব্যাখ্যাও কিন্তু অনেকে হাজির করছেন। দেখুন, ওই জন্যই তো আপনাকে বলবো যে
যে দলকে সমর্থন করে তারা তাদের চিন্তা অনুসারে তারা হাজির করতে পারে। কিন্তু আমি একজন আইনজীবী হিসেবে আমার বক্তব্যটা হবে আমি যেটা মনে করি সেটা বিএনপির পক্ষেও যেতে পারে, আওয়ামী লীগের পক্ষেও যেতে পারে, দুইজনের বিপক্ষেও যেতে পারে। এটার জন্য আমি কোনো কনসার্ন না। দেখুন, আপনি যেটা বলেছেন সেটা হলো যে অনেকে মনে করে, তো রেফারেন্সটা আমিও দিলাম, আমি নিজেই শুনেছি যারা নাকি মিছিলে গিয়েছে তারা এখন কি বলে। এটা আমরা কিন্তু উদাহরণ দেখাতে পারি। এই যে আপনার পান্না ভাই অ্যাডভোকেট সাহেব, তারপরে মহসিন রশিদ সাহেব, তারপরে সারা হোসেন, এরা তো মূল ইয়েতে ছিল আইনজীবীদের মধ্যে, মামুন মাহবুব। এখন তারা কি বলছে শোনেন, তারা কি বলছে? তাদের আগের ধারণার মতো কথা বলছেন না তো। কেন বলছেন না? কেন তারাও বুঝে গেছেন পরিস্থিতির, ওই রকম মানুষের পরিবর্তনের কথাটা আসছে। এখন প্রশ্ন হলো যে আজকে যারা বলছেন যে শেখ হাসিনা আসলে ক্ষমতায় চলে যাবেন এবং বসবেন, আমি এটার সঙ্গে একমত পোষণ করি না। কারণ হলো যখন শেখ হাসিনা তাকে, ওইটা আপনার বলবেন যে চলে গেছে কি পালিয়ে গেছে, আগস্টের প্রথম দিকে আমরা বলতাম, কিন্তু বিবিসির অনুসন্ধানী রিপোর্টের পরে আমি একজন আইনজীবী হিসেবে আমি আর কখনো বলবো না পালিয়ে গেছে। কেন অনুসন্ধানী রিপোর্টে বিবিসি যেটা বলেছেন এটা আমার কাছে গ্রহণযোগ্য হয়েছে, আপনার কাছে গ্রহণযোগ্য হোক আর না হোক, সেটা হলে আর্মিরাই তাকে ওখানে শেল্টারে দিয়ে আসছে। এখন অন্যরা রাজনৈতিক কারণে তারা বলবে পালিয়ে গেছে, পালিয়ে গেলে বললে যারা তাদের বিপক্ষ দল তাদের সুবিধা হয়, আবার যারা আওয়ামী লীগের সমর্থক তাদের একটু গায়ে লাগে। কিন্তু আমি তো ওই আলোচনায় যাব না। আমি বলবো যে বিবিসির যে অনুসন্ধানী রিপোর্ট সেখানে যেটা স্পষ্ট হয়েছে সেটা হলো তাকে ওখানে রেখে দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে। এখন প্রশ্ন হলো যে আজকে যে ঘটনাটা ঘটবে, আপনাকে যেটা একটু বলতেছিলাম, ধরেন এরকম লক্ষ লক্ষ লোকের বিপরীত অবস্থান আসলো, বিপরীত অবস্থান আসলে পুলিশ তো আপনার অতটা স্ট্রং না, পুলিশ এটা হ্যান্ডেল করতে পারবে না, লাগবে সেনাবাহিনী। সেনাবাহিনী ওই 5ই আগস্ট যেভাবে বলেছে আমরা জনগণের উপরে গুলি চালাতে পারবো না, এবং ওইখানেও তাকে ওইটাই বলতে হবে। কেন ইন্টারন্যাশনালি আর্মিরা যদি এরকম গুলি করে মবের উপরে আপনার ইয়ে করে, তাদের বিদেশে আমাদের যে সেনাবাহিনীর সদস্যরা আছেন তাদের উপরে ইন্টারন্যাশনালি এই হিউম্যান রাইটস ওয়াসি তখন দেখবেন তাদের উপরে চাপ দিচ্ছে, কেন আপনি গুলি করলেন জনগণের উপরে? তাদের অধিকার, তারা শেখ হাসিনাকে গ্রহণ করতে গেছে, কেউ গেছে সেখানে বাধা দিতে, রাজনৈতিক কর্মসূচি থাকবে, আপনি তাকে নিয়ে আসতে গ্রেপ্তার করে নিয়ে চলে আসবেন। কিন্তু এই পরিস্থিতিটা ওখানে থাকবে কিনা সেটা একটা বড় সন্দেহ। কারণ আপনি যদি লক্ষ লক্ষ লোকের দুই পক্ষের সমাবেশ হয় তাহলে কি হতে হবে? তখন সেখানে 144 হবে, এছাড়া তো বিকল্প নাই। সরকার কি সেটা অ্যালাউ করবে যে আপনারা ওখানে দুই পক্ষ লক্ষ লক্ষ মানুষ ওখানে জমায়েত হয়ে মারামারি করেন? সেটা তো করবে না, 140 দেবে। তো এই যে একটা উত্তপ্ত সরকার তখন খুব স্মুথলি চালাচ্ছে, তাই না? কোনো ক্রাইসিস নাই, কোনো কিছু, সবকিছু চলছে। তো হঠাৎ করে শেখ হাসিনা আসলে ওইরকম একটা পরিস্থিতি হলে তখন এইটা একটা রাজনৈতিক ক্রাইসিস তাদের জন্য হতে পারে। সেই কারণে হয়তো আলটিমেটলি তারাও এই চাইবেন কিনা, এবং চাওয়ার ক্ষেত্রে তাদের কাছে একটা হাতিয়ার আছে, সেই হাতিয়ারটা তারা প্রয়োগ করবেন কিনা আমি এটা এখনো জানি না। সেটা হলো শেখ হাসিনা তো পাসপোর্ট নাই, আছে পাসপোর্ট নাই, তাহলে রেড পাসপোর্টটা উনি যখন চলে গেলেন, উনি তো ওই মুহূর্তে ওনার গ্রিন পাসপোর্টও নাই, কেন উনি প্রধানমন্ত্রী, ওনার রেড পাসপোর্ট, একই সময় দুইটা পাসপোর্ট থাকে না। উনি চলে যাওয়ার পরে রেড পাসপোর্টটা বাতিল হয়ে গেল। আচ্ছা, এখন উনি আসতে গেলে হয়তো ইন্ডিয়ান হাইকমিশন থেকে, বাংলাদেশ হাইকমিশন ইন্ডিয়া থেকে তাকে পাসপোর্ট দিতে হবে টেম্পোরারি, অথবা ট্রাভেল পাস দিতে হবে। কারণ আপনি জানেন যে বিমানে আসতে গেলে কোনোভাবে আপনি হুএভার মেবি, কোনো স্কোপ নাই যে আপনাকে ট্রাভেল ডকুমেন্টস আপনি ঢুকবেন, কোনো স্কোপ নাই। তাহলে আইদার পাসপোর্ট আর ট্রাভেল ডকুমেন্ট, এই দুইটা কে দিবে? সরকারের নির্দেশ ছাড়া দিতে পারবে? তো এইরকম যদি পরিস্থিতি হয় যে এখানে আসলে রাজনৈতিক একটা ক্রাইসিস হবে, একটা ধারাক্কা হবে, তাহলে আমার তো মনে হয় সরকারই তখন ওই টেকনিকই যাবে যে ঠিক আছে ট্রাভেল পাসেরও দরকার নাই, কিছুই দরকার নাই। তাহলে সেখানে তো আবার চিন্তা চেতনা, তখন রাজনৈতিক আলোচনা অন্যদিকে চলে যাবে। আমি জানি না সেটা এখনো হবে কিনা, কারণ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তারা অনেকে আশাবাদী সে আসলে তার বিচার হবে এবং বিচারের মাধ্যমে তার শাস্তি হবে, এটা অনেকের আশাবাদী। তাদের ট্রাভেল পাস আটকে দেওয়াটাও তো একটা মানবাধিকার লঙ্ঘন বটেই, যে একজন নাগরিককে আপনি আসতে দিচ্ছেন না, সেটাও আলোচনা। এইটা রাজনৈতিক কারণে অনেক জায়গায় হয়। আপনি জানেন যে সালাউদ্দিন সাহেবের ব্যাপারটা দেখেন, প্রথমে কিন্তু উনি যখন ট্রাভেল পাস ফার্স্টই চাইলো তখন কিন্তু সরকার দেয় নাই ট্রাভেল পাস। এটা একটা রাজনৈতিক, এটা আমার বাংলাদেশ বাদ দেন, অন্য দেশেও এটা আছে, অন্য দেশেও এটা আছে। সেটা হলো রাজনৈতিক কারণে এই টেকনিক গুলো তারা করে। এখন এই ট্রাভেল পাস আপনি যখন দিবেন না, তখন অবশ্যই এটা আবার লিগ্যাল কনসিকুয়েন্স আছে, তখন তার পক্ষে কেউ আদালতে যাবে, আদালতে আবার অনেকেই জানেন বাংলাদেশি, আপনাকে বাংলাদেশি পাসপোর্ট আছে, আপনি এয়ারপোর্ট দিয়ে আপনার যাইতে দেয় না, কি আপনার মধ্যে একটা অভিযোগ, আওয়ামী লীগের সময় ছিল এখনো আছে, তখন তারা কোর্টে যায়, কোর্টে যায় যে কোর্টে বলে যে আমি নাগরিক, আমি কেন ভ্রমণ করতে পারবো না, আমার ভ্রমণের অধিকার আছে, তখন কোর্ট তাকে অনুমতি দেয়, তখন তাদেরকে আবার মানতে হয়। তারা হয়তো এটা অ্যাপিলে যাইতে পারেন, কিন্তু আলটিমেটলি কিন্তু তখন ট্রাভেল করতে দিতে হয়। এটা আওয়ামী লীগের সময় অনেক বিএনপি নেতারা ট্রাভেল করেছেন, আবার বর্তমানে অনেকে করছেন। এগুলো তো আদালতের
যতক্ষণ পর্যন্ত সংবিধান আছে, আদালত আছে, কতগুলো জিনিস আছে সেগুলো